নমস্কার, সোজা সাপটা আপনাদের প্রত্যেককে স্বাগত। প্রথম দফার ভোট শেষ, দ্বিতীয় দফার কাউন্টডাউন শুরু। তৃণমূল বিজেপি দুপক্ষেরই দাবি প্রথম দফাতেই তারা আসনের সেঞ্চুরি করে ফেলেছে, আর দ্বিতীয় দফা হলেই টপকে যাবে 148-এর ম্যাজিক ফিগার। প্রথম দফায় 152টি আসনে ভোট হয়েছে, যার মধ্যে উত্তরবঙ্গ রয়েছে, যা বিজেপির শক্ত ঘাঁটি। দ্বিতীয় দফায় ভোট হবে 142টি আসনে, যা মূলত সবুজের দুর্গ। বাংলার ক্ষমতা পেতে হলে এই জমিতে ভাগ বসাতেই হবে বিজেপিকে। পদ্ম শিবির কি পারবে? টানা বাংলাতেই থাকছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলার মানুষের কাছে পৌঁছতে গঙ্গাবক্ষে নৌকো চড়তে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, যদিও এসবকে মোটেই পাত্তা দিচ্ছেন না তৃণমূল সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আস্থা বাংলার মাটির ওপর, তার নিজের রাজনৈতিক হিসেব নিকেশের ওপর। কার হিসেব মিলবে, কার হিসেব মিলবে না, এ নিয়েই আজ আমাদের আলোচনা। স্টুডিওয়ে যারা আছেন তাদের সাথে পরিচয় করিয়ে দেব। বাইরে থেকেও রয়েছেন বঙ্গ রাজনীতির মহারথীরা। আমার স্টুডিওতে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বাঁদিক থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষে শান্তনু সেন, রয়েছেন কংগ্রেসের পক্ষে পার্থ মুখোপাধ্যায়, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, রয়েছেন বিজেপির পক্ষে বিমল শঙ্কর নন্দ, রয়েছেন সিপিআইএমের পক্ষে দেবাশিস সরকার এবং রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ দাস। আপনাদের প্রত্যেককেই স্বাগত এই সোজা সাপটা অনুষ্ঠানে। শুরু করার আগে একবার দেখে নিই 2026-এর বিধানসভা ভোটে এই যে 142টি আসনে ভোট হবে দ্বিতীয় পর্বে, সেখানে ছবিটা ঠিক কী ছিল। এই 142টি আসনের মধ্যে 2021 সালে তৃণমূল পেয়েছিল 123টি আসন, বিজেপি পেয়েছিল 18টি আসন এবং আইএসএফ নওশাদ সিদ্দিকী পেয়েছিলেন 1টি আসন। 123-এর মধ্যে তৃণমূল পেয়েছিল 142-এর মধ্যে তৃণমূল পেয়েছিল 123, বিজেপি পেয়েছিল 18 এবং নওশাদ সিদ্দিকী পেয়েছিলেন 1টি আসন। আর একই সঙ্গে 2024-এর লোকসভা ভোটে 115টা গিয়েছিল তৃণমূলের ঘরে আর 27টা গিয়েছিল বিজেপির ঘরে। এবার 2026-এ কি হতে চলেছে তা নিয়েই আমাদের আজকের আলোচনা। আমি প্রথমেই আসব, যেহেতু সবুজের দুর্গ বলে পরিচিত এই দক্ষিণবঙ্গ, বিশেষ করে প্রেসিডেন্সি যেটাকে আমরা বলি, এই প্রেসিডেন্সিতে তৃণমূলের একটা বিরাট সাংগঠনিক ক্ষমতা আছে। শান্তনু সেনের কাছে, শান্তনু, কি হতে চলেছে এবারে এই দ্বিতীয় পর্বের ভোটে? দেখুন বিশ্বদা, আমি একটা কথা বলি। আপনি আপনার শুরুতে কাউন্টডাউনের কথা বললেন, যে সেকেন্ড ফেজের কাউন্টডাউন। আমি অন্তত মনে করি বাংলার মানুষ ওই কাউন্টডাউনটা করছে না। আজকে এই মুহূর্তে 24শে এপ্রিল সন্ধ্যে 8টায় বাংলার মানুষের কাউন্টডাউন হচ্ছে আর মাত্র 230 ঘন্টা। যদি ধরে নিই যে 4 মে মোটামুটি বেলা 11টা এবং 12টার মধ্যে সমস্ত কিছু প্রকাশ পেয়ে যাবে, সুতরাং বাংলার মানুষের কাউন্টডাউন হচ্ছে 230 ঘন্টা পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, ফ্যাসিস্ট, তুগলকি, হিটলারি, ব্যভিচারী, অ্যান্টি বেঙ্গল, অ্যান্টি বেঙ্গলি, অ্যান্টি ওমেন এই বিজেপিকে যোগ্য জবাব দিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হওয়া এবং তৃণমূলের সরকার গঠন হওয়া খালি সময়ের অপেক্ষা। বিমল দাস শুধু সময়ের অপেক্ষা বলছেন তৃণমূলের শান্তনু সেন। ভালো লাগছে শান্তনুকে দেখে, অনেকদিন পরে দলে ফিরেছেন। আশা করি তৃণমূল হেরে যাবার পরে উনি তৃণমূলের হয়েই থাকবেন, কারণ তৃণমূল থাকছে না। খুব খারাপভাবেই ওনাকে তাড়ানো হয়েছিল দল থেকে, ফিরে এসছেন, ভালো লাগছে। আমি রাঘব চাড্ডা নই। যাই হোক, আপনি কোন চারটা বলতে পারবেন না, তবে তৃণমূল আপনাকে যে তাড়িয়ে দিয়েছিল এটা তো ঠিকই। তাড়িয়ে দেয়নি, আমার দলের সিদ্ধান্ত শিরোধার্য। আপনি ফিরে এসেছেন, আমি পরিষ্কার বলি, উনি বিজেপি সম্পর্কে যে কথা বললেন, আমি তৃণমূল সম্পর্কে বলি। পলিটিক্যাল ভোকাবুলারিটাই তৃণমূল বদলে দিয়েছে। একটা দলকে যে আপামর জনসাধারণ চোর জোচ্চোর চিটিংবাজের দল বলে, সেটা একটা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস প্রচার করে দিয়েছে। এই দল কি কি উপহার দিয়েছে? এক, ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন চালানোর দরকার নেই, এটা হচ্ছে এই দলটার নেতাদের পৈতৃক জমিদারি, ওইভাবেই চালাচ্ছে। 2, আইনের শাসন চালু করার দরকার নেই, শাসকের আইন চালু করে দিলেই হলো। অর্থাৎ যেখানে যেখানে আমার ক্রিমিনালরা, তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্টে বসিয়ে দাও,
দিল্লির মানে কেন্দ্রীয় হিউম্যান রাইটস কমিশন বলছে যে এই লোকগুলো হচ্ছে এক একটা নটোরিয়াস ক্রিমিনাল, তাদের ক্ষমতায় বসিয়ে রাখো। চুরি করে যারা চাকরি পেয়েছে তাদের জন্য মন্ত্রিসভায় প্রস্তাব পাশ করাও যাতে তাদের চাকরি থাকে। সুপ্রিম কোর্টে গিয়ে শত কোটি টাকা খরচ করো মানুষ যাতে কি তাদের। করবে? দ্বিতীয় দফার ভোটে মানুষ 142টা আসনের মধ্যে কি মনে হচ্ছে আপনার? আমি বলছি, আর তো কয়েকটা দিন, এই 230 ঘন্টা মানুষ অধৈর্য হয়ে যাচ্ছে যে কবে এই স্বৈরাচারী স্বেচ্ছাচারী ক্রিমিনাল চোরেদের সরকারটা পশ্চিমবঙ্গ থেকে বিদায় নেবে। তারপর যারা এই কাজ করেছে মানুষ প্রত্যেককে তাদের যা যা পাওনা সেগুলো মিটিয়ে দেবে। একদম পার্থদা, সেটাই মানুষ ওয়েট করে আছে। পার্থদা, হ্যাঁ দেখুন, প্রথম দফায় যে ভোটটা পড়েছে মোটামুটি পশ্চিমবাংলায় আমরা যেটা দেখেছি যে 80, 82, 84% এক আধবার ভোট পড়েছে, বাট অন অ্যান অ্যাভারেজ আমরা মোটামুটি 74-75% সাধারণভাবে আমরা পশ্চিমবাংলায় দেখেছি। এবং সেখানে এই যে 93-94 মানে এই যে 20% লোক ভোট দিল, এরা সাধারণভাবে হচ্ছে কি, তাহলে আগে ভোট দিচ্ছিল না তারা এবারে তারা ভোটটা দিল। অর্থাৎ প্রতি বিধানসভা ক্ষেত্র ধরে দেখা যাচ্ছে যে প্রায় 50,000 করে মানুষ অতিরিক্ত ভোট দিল। এই 50,000-এর যে ডিফারেন্সটা, এটা কিন্তু এটা মনে হয় ঠিক, কারণ আমরা যদি হিসেবটা দেখি, আমরা 2024-এর আমার যতদূর মনে আছে 2024-এ ভোট দিয়েছিলেন পশ্চিমবঙ্গের 83% মানুষ, 2021-এ ভোট দিয়েছিলেন 82% মানুষ, আবার 2011-র সময় যে ভোটটা হয়েছিল সেখানেও 82% মানুষ 81.something% ভোট দিয়েছিলেন। এবার আমরা যদি দেখি আরেকটা অঙ্ক, আরো সেখানে 25,000 মানুষ অতিরিক্ত ভোট। আমি বলছি যে আরো দেখি যে যেহেতু অনেক ভোটার কমে গেছে, তার ফলে এই সংখ্যাটা এমনিতেই বেড়ে গেছে। যে ভোটাররা ভোট দেন তারা ভোট দিলেই জিনিসটা 90%। হিসেব হচ্ছে যে অবস্থানটা রয়েছে সংখ্যা, তার বেসিসে দাদা একই অবস্থা কেরলে হয়েছে, মাফ করবেন, তামিলনাড়ুতে হয়েছে। প্রত্যেকটি রাজ্যেই ভোটটা বেশি পড়ছে, প্রত্যেকটি রাজ্যেই ভোট বেশি পড়ছে। ফলে আমাদের যেটা বক্তব্য, যে এই বেশি ভোট পড়াটা কাউকে সরকার থেকে সরানো বা কাউকে সরকারে নিয়ে আসার জন্য যতটা না, তার থেকেও বেশি হচ্ছে নিজের ভবিষ্যৎটাকে সিকিউর করার জন্য, নিজেদের সন্তান সন্ততির ভবিষ্যৎটাকে সিকিউর করার। মানে এসআইআর এর কথা বলছেন আপনি? এসআইআর এর একটা ভয় ভীতি আছেই, কারণ প্রতিটি রাজ্যে এই এতখানি ভোটের সংখ্যা বেড়েছে, যার জন্য বাইরে থেকেও মানুষ আসছে। এমনকি আমি বলছি, আমার চেনাশুনো মানুষ বিদেশ থেকে পর্যন্ত আসছে। ঠিক, দেবাশিস দা কি মনে করেন? মাইকটা এবারের যে নির্বাচনী লড়াইটা, সেটা রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের সাথে যার লড়াই হচ্ছে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠান বিরোধী যে শক্তি, তার লড়াই হচ্ছে। আমি রাজনৈতিক দলের লড়াই বলছি না। বিমলদা যে সমস্ত কথা বলছেন, বন্ধু ডাক্তার সেন যে সমস্ত কথা বলছেন, সবগুলোকে নিয়ে যদি আমরা আসি, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ হিসেবে যদি আসি, এই 15 বছরের শাসনকালে একটা দল শাসন ক্ষমতায় থাকলে নিশ্চিতভাবে কিছু বিষয় থাকবে যেগুলো হাইলাইট করার বিষয়, কিন্তু পারসেপশন যেটা রয়েছে সামগ্রিকভাবে, সেটা যে অসম্ভব ভালোবেসে তৃণমূল কংগ্রেস করেন, তিনিও কিন্তু সেই পারসেপশনের মধ্যে রয়েছেন। সেটা হচ্ছে একটা শাসনকাল যেটা বারে বারে খুব মৌলিক জায়গায় দুর্নীতি থেকে শুরু করে অন্য বিষয় উঠেছে, সেগুলো আজকে আলোচনা করছি না। অর্থাৎ একটা শক্তিশালী প্রতিষ্ঠান বিরোধী জায়গায় তৈরি হয়েছে। সেই প্রতিষ্ঠান বিরোধী শক্তি তৃণমূল কংগ্রেস দলকে এই নির্বাচনের লড়াইয়ে হারাতে পারবে কিনা, প্রশ্নটা সেখানটায়। এবার প্রতিষ্ঠান বিরোধী যে জায়গাটা রয়েছে, তার যদি রাজনৈতিক চরিত্র আমরা বিশ্লেষণ করি, তাহলে যেটা পারসেপশন, সেই পারসেপশনটা হচ্ছে যে কোটি কোটি টাকা নির্বাচনকে কেন্দ্র করে, সেই ইলেকশন বন্টন থেকে আমরা বিজেপি, তৃণমূল কংগ্রেস এদের কাছে যেতে দেখেছি, যে টাকা বিনিয়োগ হয়েছে। এবার রাস্তাঘাটে যে পরিমাণ বিনিয়োগের চেহারা দেখা যাচ্ছে তাতে, এবং টিভি পর্দা, তুমি একদম কিচ্ছু মনে করবে না, টিভি পর্দা একদম মাঝখানে ভাগ করে দিয়েছে গত 1.5, 2, 2.5, 3 বছর ধরে। শুধু নিউজ 18 বলছি না, সামগ্রিকভাবে ভাগ করে দিয়ে দুটো মাত্র রাজনৈতিক দলের লড়াই চলছে বলে, এই যে বাইনারি পলিটিক্স। না, আমি বলবোই না কথাটা, আমি বলছি ব্যতিক্রমী কোনো ছবি পাওয়া যাবে না। তাও তুমি এইসব করতে গিয়ে দেখা যাচ্ছে কিছু অন্যান্য দলের পতাকার ছবি টবিও দেখাচ্ছ আর কি, করো, সেটা ঠিক আছে। মূল কথা পারসেপশনের জায়গাটা, মানুষ যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কি দেখছে, এই পারসেপশনের জায়গায় পয়সার ভিত্তিতে, পুঁজির ভিত্তিতে বিজেপি সাকসেসফুলি পারসেপশনের জায়গাটা প্রতিষ্ঠান একটা তৈরি করে। কিন্তু যখন মাটিতে যে রাজনৈতিক লড়াই, সেই লড়াইটা কিন্তু এটা মানতে হবে, সেটা চারে বোঝা যাবে যে বাম শূন্য জায়গা থেকে বিধানসভায় কাউন্ট,
পার্সেন্টেজ অফ ভোট কত সেটাও আছে, কিন্তু তার একটা পুনরুত্থান হচ্ছে। বামের এই- পুনরুত্থান এই- হলে- এই জায়গাটা কোথায় ইন্টারেস্টিং রাজনীতির জায়গা, এই যে প্রতিষ্ঠান বিরোধী শক্তিটা এটা কতটা ফ্র্যাকচার হচ্ছে তার উপর কিন্তু পুরো ফলাফল দাঁড়িয়ে একদম রয়েছে। বামেদের উপর বহু আসনে ফলাফল নির্ভর করছে, একদম সঠিক ঘটনা, সঠিক 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 কথাই বলছি নিরাদিদা। প্রথম কথা, আমি বিশ্বাস করি বামেদের পুনরুত্থান হবে, কিন্তু 2026-এ নয়, 2031-এ। এবারের ভোটটা বাইনারি ভোট, কেউ পছন্দ করুক আর না করুক। দ্বিতীয়ত, আমি সোজা সাপটাতেই বিশ্বদা আপনার যদি মনে থাকে বলেছিলাম এবার গেম চেঞ্জার হতে চলেছে এসআইআর, সেটাই হয়েছে। একেবারে প্রথম দফায় গেম চেঞ্জার হচ্ছে হয় এসআইআর। এর পক্ষে যাবে না অপক্ষে যাবে। এবার এসআইআর এর ফলেই ভোটটা বেড়েছে। কেন বেড়েছে? মানুষ ভয় পাচ্ছে। বেসিক রিজনটা হচ্ছে মানুষ ভয় পাচ্ছে আমার ভোটটা যদি আমি না দিই তাহলে আমার নামটা কেটে যেতে পারে। ঠিক এই কারণেই যারা একদম। প্রবাসী বাঙালি তারাও ফিরে প্রবাসী আসছে বাঙালি ভোটে। আসছে, পরিযায়ী শ্রমিক আসছে, এবং সবাই। আমার মতো লোকেরা বা আপনার মতো, আপনি তো বেরোন নিশ্চয়ই, আমাদের মতো লোকেরা যারা মাংস ভাত পেয়ে ভোটের দিন এসিতে শুয়ে ঘুমোই, তারাও ভোট দিতে যাচ্ছে এবার। এটা একটা ডিফারেন্স করছে। কিন্তু এখানে ডিফারেন্সটা কোথায় হচ্ছে বিশ্বদা? একই ফিনোমেনা আমি বিহারে দেখি না। মানে এসআইআর এর পর ভোট একমাত্র বিহারে যার রেজাল্ট বেরিয়েছে, বিহারে ভোট বেড়েছিল 9.96%, এবং সেখানে কিন্তু অ্যান্টি এস্টাবলিশমেন্ট হয়নি, সরকারই ফিরে এসছে যে দল ক্ষমতায় ছিল। কিন্তু ভোট 9.96% বাড়ার পর এনডিএর ভোট বেড়েছে 9.3%, যেটার কারণ ছিল আমার মনে হয় মধ্যবিত্ত হিন্দু ভোটার যারা ভোট দেয় না তারা ভোট দিয়েছে, এবং এটাই ডিফারেন্স। বিশ্বজিৎ, মূলত যে ভোটটা বেড়েছে আমার মনে হয় এই ভোটের ফলে ফলাফলে যে বিশাল পরিবর্তন আসবে এটা ভাবার কারণ নেই। তুমি যদি বিশ্লেষণ করো দেখবে যে মূলত মহিলা ভোট যেটা বাড়ছে অনেকটা বেশি। আমরা স্বাধীনতার পরে দেখেছি 2011 সালের আগে পর্যন্ত পুরুষ ভোট বেশি ছিল, 2014 বাদ দিয়ে পরবর্তীকালে যে মহিলাদের পার্টিসিপেশন, এবং আজকে জানিয়েছে নির্বাচন কমিশন 92.69% মহিলা ভোট এসছে, তারা বেনিফিশিয়ারি এই সরকারের থেকে। সুতরাং তার একটা সম্ভাবনা আছে। আর যে অঞ্চলগুলোতে এল প্যাটার্নে ভোট হলো একেবারে উত্তর থেকে দক্ষিণে, সেখানে অনেকগুলো জেলা আছে যেখানে সংখ্যালঘু ভোট, এই সংখ্যালঘু ভোট কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকে যাওয়ার সম্ভাবনা। আর আগামী দিনে মতুয়া ভোট এই 29-এর ক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর হচ্ছে। আসছি এই আমি মুহূর্তে একটা যুক্তি, এই যুক্তির মধ্যে একটা ত্রুটির আমি জায়গা আসছি, রয়েছে। শুনবো।